হ্যালো ভাইরা, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যে টপিকটা নিয়ে কেন জানি আহ, বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের বিভ্রান্তি কাজ করে। অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রের যে কয়টা টপিক আমাদের ছেলেমেয়েরা মনে করে একটু কঠিন, তার মধ্যে একটা হচ্ছে কারক বিভক্তি, কি তাই না? তো কারক বিভক্তি এটা কেন জানি ছেলেমেয়েদের মধ্যে একটু ভয় ভয় কাজ করে। এটা কেন কাজ করে আমিও জানি না। তবে আজকে আমরা খুব শর্টকাটে কারক বিভক্তিটা জানার এবং বোঝার চেষ্টা করব। কেমন? আসলে তোমাদেরকে পড়ানো হয়েছে, তোমরা মোটামুটিভাবে ক্লাস 7 বা ক্লাস 8 থেকেই কারক বিভক্তিটা খুব সুন্দর করে পড়ে আসছো। বাট আনফরচুনেটলি যেভাবে তোমার পড়ানোর কথা বা যেভাবে তোমার আয়ত্ত করার কথা হয়তোবা তুমি সেভাবে করতে পারোনি। এই জন্য আজকে এসে তোমার কাছে এটা হয়তোবা একটু কঠিন লাগে, কিন্তু বিশ্বাস করো ভাইয়েরা, এটা কঠিন কোনো টপিকই না। আমরা আজকের ক্লাসে চেষ্টা করব কারক এবং বিভক্তির বিগত প্রায় 10 থেকে 15 বছরের যে বিগত প্রশ্নগুলো এসেছে, এই প্রশ্নগুলো খুব স্মার্টলি সলভ করার চেষ্টা করব। পাশাপাশি এই প্রশ্নগুলো সমাধানের মাধ্যমে কারক বিভক্তি এই চ্যাপ্টারটা আমরা আরেকবার ঝালাই দেওয়ার চেষ্টা করব। তো চলো তাহলে শুরু করা যায়। কারক এবং বিভক্তি খুবই ইম্পর্টেন্ট টপিক, কেননা প্রায় প্রতি বছরই দেখা যায় এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকে। সুতরাং একটু ভালোভাবে এটা বুঝতে হবে। তোমাদের একেবারে প্রথমে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এখানে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন, যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এখানে কারক বিভক্তি বিচারে স্বাধীনতার এই শব্দটি কি? কারক বিভক্তি বিচারে স্বাধীনতার এই শব্দটা কি? তো দেখো, আমরা নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা যখন পড়তে যাই তখন কিন্তু আসলে নিমিত্ত কারক নামে তেমন কোনো কারক আসলে ওখানে আমরা দেখি না। আমরা দেখি কর্তৃকারক বা কর্তাকারক, কর্মকারক, করণকারক। আসলে নিমিত্ত কারক নামে আরেকটা কারক রয়েছে যেটা সাধারণত ব্যাকরণ বইয়ে দেখা যায় না। তবে হ্যাঁ, এই প্রশ্নটা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, আমরা আজকে নিমিত্ত কারক বলতে কি বোঝায় একেবারে ক্লাসের শুরুতে সেটা জানার এবং বোঝার চেষ্টা করব। নিমিত্ত কারক হচ্ছে সেটাই কোনো কিছু সত্য ত্যাগ করে দেওয়া, দান, ভক্তি ইত্যাদি বোঝাতে সাধারণত নিমিত্ত কারক হয়ে থাকে। এবং আরেকটা কথা আমরা মনে রাখবো, নিমিত্ত কারকে সাধারণত র বা এর বা জন্য বা নিমিত্তে এই ধরনের কিছু বোঝানো হয়। আচ্ছা, নিমিত্ত শব্দটা দ্বারা কি বোঝানো হয়? নিমিত্ত শব্দটা দ্বারা মূলত বোঝানো হয় হচ্ছে একেবারে কোনো কিছুর জন্য। তো এই যে দেখো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কথাটা তিনি 7ই মার্চে কি বলেছিলেন, যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তাহলে এই যে সংগ্রামটা আমরা করব, এই সংগ্রামটা কিসের নিমিত্তে আমরা সংগ্রামটা করব? আমরা স্বাধীনতার নিমিত্তে বা স্বাধীনতার জন্য এই সংগ্রামটা করব। যদিও বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশ স্বাধীনতা 2.0 বলা হচ্ছে, কিন্তু আসলে আমরা যে যাই বলি না কেন, আমাদের মূল স্বাধীনতা কিন্তু আমরা অর্জন করেছিলাম 1971 সালে। তো যাই হোক, আমরা ওই আলোচনা যাব না। এই যে সংগ্রাম করছি স্বাধীনতার নিমিত্তে, এই জন্যে এটাই হচ্ছে মূলত নিমিত্ত কারক। এবং আমরা একটা শর্টকাট একটা জিনিস মনে রাখবো, নিমিত্ত কারকে সাধারণত ষষ্ঠী বিভক্তি হয়। নিমিত্ত কারকে সাধারণত কি বিভক্তি হয়? ষষ্ঠী বিভক্তি। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া, আমি তো বিভক্তি সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তাহলে ভাইয়া, যদি মনে করে থাকো বিভক্তি সম্পর্কে কোনো ধারণা নেই, তাহলে তোমার উচিত হবে এখনই কারক পড়ার আগে বিভক্তির কনসেপ্টটা একটু ক্লিয়ার করা। আপাতত একটা কথা তোমাকে মাথায় রাখতেই হবে, কারকের সাথে বিভক্তি হচ্ছে একেবারে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। সুতরাং তুমি যদি কারক থেকে পরীক্ষা উত্তর করতে চাও, তোমাকে অবশ্যই অবশ্যই বিভক্তি জানতে হবে। তো বিভক্তি আমার মনে হয় যে ভাইয়া জাস্ট 5টা মিনিট পড়লে তুমি বিভক্তি উত্তর করতে পারবা। যেমন আমি বললাম যে দ্বিতীয়া বিভক্তি হচ্ছে কে রে এরে, তৃতীয়া বিভক্তি হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থ বিভক্তি হচ্ছে একেবারে সেম দ্বিতীয়া বিভক্তির মতোই, অর্থাৎ কে রে এরে। পঞ্চম বিভক্তি হচ্ছে হইতে থেকে চেয়ে, ষষ্ঠী বিভক্তি হচ্ছে র এ, আর সপ্তমী বিভক্তি হচ্ছে এ, ইয় এবং তে। এই যে দেখো, ষষ্ঠী বিভক্তি এটা কেন হলো, নিমিত্তার্থে ষষ্ঠী কেন?
কেননা র এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি। তো যেহেতু র হচ্ছে ষষ্ঠী বিভক্তি, তার মানে এটা হচ্ছে নিমিত্তার্থের ষষ্ঠী বিভক্তি, এটাই কারক। তো ফ্র্যাঙ্কলি স্পিকিং কারক কনসেপ্ট আশা করছি আজকে ক্লিয়ার হয়ে যাবে। তোমরা যারা আমাদের ক্লাস করেছো দেখেছো ক্লাসে আমরা আরো সহজে ক্লিয়ার করেছি, কিন্তু বিভক্তিটা ভাই তোমাকে একটু কষ্ট করে 5টা মিনিট একটু মুখস্থ করে রাখতে হবে, তা না হলে পরীক্ষা হলে যে তুমি কনফিউজড হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসেছে যে সুখে থেকো এই দোয়া করি, এটা কোন কারক? আমরা মনে রাখবো এটা কর্মকারক। এটা কেন কর্মকারক আমরা একটু পরে ডিসকাস করছি, কেননা এর থেকেও শর্টকাট দিয়ে আলোচনা করে দিচ্ছি। শিক্ষায় আমাদের আগ্রহ বাড়ছে, এখানে শিক্ষায় কোন কারক? আমরা শর্টকাটে মনে রাখবো, আমরা আজকের ক্লাসে, আজকের এই রেকর্ডিং ক্লাসে আমরা বিশেষ করে কারক বিভক্তিটা খুব শর্টকাটে বুঝবো। আর সেই শর্টকাটে বোঝার একটা উপায় হচ্ছে ক্রিয়াপদের কাছে কোথায়, কিভাবে, কোন বিষয়ে, কোন প্রক্রিয়া দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হবে অধিকরণ কারক। আবার বলছি, আমরা এতদিন কারক বিভক্তি কিভাবে পড়েছি ওটা মাথার থেকে পুরোটা ঝেড়ে ফেলি। আমরা এখন কারক বিভক্তিটা পড়ব, জানবো সম্পূর্ণ শর্টকাটে। যেমন পরীক্ষায় একটা প্রশ্ন আসবে, সেই প্রশ্নে আমরা ক্রিয়াপদটা সবার আগে মার্কিং করব এবং ক্রিয়াপদ মার্কিং করে ওই ক্রিয়াপদের কাছে প্রশ্ন করব কোথায়, কিভাবে, কোন বিষয় ইত্যাদি দ্বারা প্রশ্ন করে যদি আমি উত্তর পাই, মনে রাখবো সেটা হচ্ছে অধিকরণ কারক। আরেকটা কথা মনে রাখবো, অধিকরণ কারকে স্থান বা সময়, স্থান বা সময় নির্দেশ করবে। শর্টকাটে লিখে দিলাম, খাতায় সুন্দর করে লিখে রাখতে হবে, অধিকরণ কারকে স্থান বা সময় নির্দেশিত হবে। যদি কোনো বাক্য পরীক্ষা আসে এবং সেই বাক্যে দেখো স্থান বা সময় নির্দেশ করছে, কনফার্ম থাকবে যে সেটা কি হবে, অধিকরণ কারক হবে। একটু পরে এটা আমরা দেখতে পাবো কিছু প্রশ্নে। তাহলে শিক্ষায় আমাদের আগ্রহ বাড়ছে, আগ্রহ বাড়ছে এটা ক্রিয়াপদ। ক্রিয়াপদের কাছে তুমি একটু প্রশ্ন করো যে কিসে আগ্রহ বাড়ছে বা কোথায় আগ্রহ বাড়ছে বা কোন বিষয়ে আগ্রহ বাড়ছে। দেখো শিক্ষায় আমাদের আগ্রহ বাড়ছে, আমরা কিন্তু অটোমেটিক ভাবে উত্তর পেয়ে গিয়েছি। পরবর্তী প্রশ্ন, যে দেবতার ধন কে যায় ফিরায় লয়ে, এখানে দেবতার কোন কারকে কোন বিভক্তি? যদিও বর্তমান ব্যাকরণ বইয়ে সম্প্রদান কারক বলে কিছু নেই এবং অনেক ব্যাকরণবিদ মনে করে থাকেন যে সম্প্রদান কারক বলে কিছু নেই, তারপরেও আমরা একটু কনসেপ্টে ক্লিয়ার করে রাখি। সেটা হচ্ছে যখন কাউকে কোনো কিছু একেবারে সত্য ত্যাগ করে দিয়ে দেওয়া হয়। সত্য মানে কি? যেমন আমি বললাম ভিখারিকে টাকা দাও, তাহলে ভাইয়া তুমি যখন ভিখারিতে 2 টাকা 5 টাকা দাও, তখন তুমি কি তার কাছে কোনো এক্সপেকটেশন করে বা এক্সপেকটেশনের জায়গা থেকে কি দাও যে ওকে আজকে 2 টাকা দিলাম, কালকে আবার 4 টাকা ওর কাছ থেকে নিব? এরকম কিন্তু আসলে কখনোই তাকে আমরা ভিক্ষা দেই না। তো যখন আমরা এরকম কোনো সত্য ত্যাগ করে দিই, তখন সেটা আমরা মনে রাখবো সেটা হয়ে যায় সম্প্রদান কারক। তো একইভাবে দেবতার ধন কে যায় ফিরায় লয়, তো দেবতার উদ্দেশ্যে আমি যে ধন বা সম্পত্তিটা আমি উৎসর্গ করেছি, এটা নিশ্চয়ই আমি আজীবনের মতো উৎসর্গ করে দিয়েছি। যেমন দেখবা যে অনেকে মসজিদ, এতিমখানা, মন্দির এইগুলো প্রতিষ্ঠার সময় অনেকে জায়গা জমি মানে দিয়ে দেয়, অনেকে টাকা পয়সা দিয়ে দেয়। তো এগুলোর উদ্দেশ্যে যখন মানুষ টাকা পয়সা দেয়, সে কি কখনো আশা করে যে আমি আজকে একটা মসজিদ নির্মাণের জন্য 10,000 টাকা দিলাম, 1 বছর পরে যে এখান থেকে 12,000 টাকা পাবো? কেউ কিন্তু সেই উদ্দেশ্য নিয়ে টাকাটা দেয় না। তো এই যখন আমরা দেখছি যে তুমি একেবারে সত্য ত্যাগ করে কিছু দিচ্ছ, তখন সেটা হয়ে যাচ্ছে সম্প্রদান কারক। পরবর্তী প্রশ্ন, যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসতে আমরা দেখছি, সেটা হচ্ছে যে গাড়ি স্টেশন ছাড়লো, বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? নিম্নরেখ মানে হচ্ছে এই স্টেশন, স্টেশনটা মূলত এখানে কোন কারকে কোন বিভক্তি? আমরা খুব সহজে মনে রাখবো, একেবারে শর্টকাট, খুবই সুন্দর করে মনে রাখবো, একেবারে শর্টকাটে আমি এটা বুঝিয়ে দিচ্ছি।
যা থেকে কোনো কিছু বিচ্যুত, অর্থাৎ কোনো কিছু স্খলিত হয়ে যাওয়া। গৃহীত, জাত, এটা জাত না, জাত। বিরহ, আরম্ভ, দূরীভূত এবং রক্ষিত হয়, তাকেই অপাদান কারক বলে। তোমাদের বর্তমান নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ে বা বাজারে প্রচলিত অনেক বইয়ে কিন্তু এটা নাই, কিন্তু অপাদান কারক থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, তোমাকে এই শর্টকাটটা অবশ্যই মনে রাখতে হবে। একটা বাক্য তুমি পড়বা, বাক্য পড়ে যদি বোঝো সেই বাক্য দ্বারা এইগুলো বোঝানো হয়েছে, সেই বাক্যে আরম্ভ বোঝানো হয়েছে, সেটা দ্বারা জাত মানে উৎপন্ন কিছু বোঝানো হয়েছে। উৎপন্ন মানে সেটা কেমন, যেমন আমি বললাম তিল থেকে তিল হয়, তিল থেকে তেল হয়, অর্থাৎ তিল থেকে তেলের উৎপন্ন হচ্ছে। বিচ্যুত, গাছ থেকে পাতা পড়ে। অর্থাৎ কোনো বাক্য দ্বারা যদি বিচ্যুত, গৃহীত, জাত, আরম্ভ, দূরীভূত ইত্যাদি বোঝানো হয়, তখন সেটা হয়ে যাবে কে অপাদান কারক। তো গাড়ি স্টেশন ছাড়লো, তাহলে স্টেশনে মনে করো যে গাড়িটা দাঁড়িয়ে ছিল, তাহলে স্টেশন থেকে গাড়িটা কি বিচ্যুত হয়ে গেল না, একটু ছেড়ে গেল। এটাই হচ্ছে মূলত অপাদান কারক বা অপাদানে শূন্য। কেন আমরা বলছি এই জন্যই শূন্য যে এটার সাথে কোনো বিভক্তি নেই, এই শব্দের সাথে কোনো শব্দাংশ হিসেবে বিভক্তি যুক্ত নেই, এই জন্য এটা শূন্য কারক। তাহলে এখান থেকে আমরা কি জানলাম, যদি কোনো শব্দের শেষে কোনো বিভক্তি সম্পৃক্ত না থাকে বা সংযুক্ত না থাকে, সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে সেটি হবে শূন্য বিভক্তি। শূন্য বিভক্তিকে আমরা প্রথমা বিভক্তি বলতে পারি। পরীক্ষার হলে যদি যে দেখো শূন্য নাই প্রথমা আছে, তাহলে আমরা সেক্ষেত্রে মনে রাখবো প্রথমা বিভক্তি, একই কথা। তাহলে আমি যদি একটু শর্টকাটে বলি, সেটা হচ্ছে যে অপাদান কারকের শর্টকাট হচ্ছে এটা, এবং খুব সুন্দর করে এটা মনে রাখতে হবে। কোনটি অধিকরণ কারকের প্রকারভেদ নয়? এখন পর্যন্ত যারা জানো না, আমরা জানবো, সেটা হচ্ছে অধিকরণ কারককে মূলত তিন ভাগে ভাগ করা যায়: আধারাধিকরণ, কালাধিকরণ এবং ভাবাধিকরণ। তাহলে পরীক্ষায় প্রশ্ন এসেছে যে কোনটি অধিকরণ কারক নয় বা অধিকরণ কারকের প্রকারভেদ নয়, তাহলে আমরা খুব শর্টকাটে মনে রাখবো এই তিনটার বাইরে যে দেখো উপায়াধিকরণ নামে একটা দেওয়া হয়েছে। আসলে উপায়াধিকরণ বলে এই পৃথিবীতে কিছুই নেই। দ্যাটস ওয়াই এই প্রশ্নের উত্তর হচ্ছে ডি। ভিক্ষা দাও দুয়ারে দাঁড়ায় ভিক্ষুক, এখানে ভিক্ষুক কোন কারকে কোন বিভক্তি? শর্টকাটে আমরা মনে রাখবো, একেবারেই শর্টকাটে, ক্রিয়াপদের কাছে কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হবে হচ্ছে কর্মকারক। আর একটা শর্টকাট শিখে দিচ্ছি, কাকে বা কি। আবার বলছি, ক্রিয়াপদের কাছে কাকে বা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হবে হচ্ছে কর্মকারক। যেমন ভিক্ষা দাও দুয়ারে দাঁড়ায়, তাহলে দাঁড়ায়, ভিক্ষা দাও দুয়ারে দাঁড়ায় ভিক্ষুক, এখানে ভিক্ষুক কে দাঁড়ায় আছে? ভিক্ষা দাও দুয়ারে দাঁড়ায় ভিক্ষুক, এখানে ছোট্ট করে ভিক্ষা দাও দুয়ারে দাঁড়ায় ভিক্ষুক, আচ্ছা, কাকে ভিক্ষা দাও? ভিক্ষুককে ভিক্ষা দাও, ঠিক আছে। অর্থাৎ ক্রিয়াপদের কাছে কাকে দ্বারা প্রশ্ন করেছি এবং উত্তর পেয়ে গিয়েছি ভিক্ষুক। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে মূলত কর্মকারক। এবং এটা কেন শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি? কেন এটার সাথে কোনো বিভক্তি সম্পৃক্ত নেই। পরবর্তী প্রশ্ন, যে তিনি শোকে পাগল হলেন। পরীক্ষায় সাধারণত একটা বাক্যের শেষে এরকম দাগ দিয়ে বলে যে এটা কোন কারকে কোন বিভক্তি। তো আমরা মনে রাখবো যে তিনি যে শোকে পাগল হয়েছেন, এই শোকে অধিকরণের সপ্তমী। কেন? এই যে শোকে, এই হচ্ছে মূলত সপ্তমী বিভক্তি, এই জন্য এটা অধিকরণের সপ্তমী বিভক্তি। এখন প্রশ্ন হচ্ছে শোকে শব্দটা কেন অধিকরণ কারক হলো? শোক অর্থাৎ কোনো কিছুতে, কোনো একটা বিষয়ে, কোনো একটা স্থানে, কোনো একটা জায়গায়, কোনো একটা প্রেক্ষাপটে তিনি স্তব্ধ হয়ে গেছেন বা শোকে পাগল হয়েছেন, তাহলে এই শোকটাই হচ্ছে এখানে মূলত অধিকরণ কারক।
তার বাড়িতে সব আছে কোন কারকে কোন বিভক্তি? বারবার একটা কথা বলা হচ্ছে, ক্লাসের একটু আগে বলেছি, কোনো বাক্যে ক্রিয়াপদ, দুঃখিত, কোনো বাক্যে যদি তুমি দেখো যে তোমার কাছে কারক বিভক্তি পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং কারক বিভক্তিতে এমন একটা শব্দের নিচে দাগ দেওয়া হয়েছে যেই শব্দ দ্বারা কাল বা সময় বা স্থান বোঝানো হচ্ছে, সেটাই হয়ে যাবে অধিকরণ কারক। আবার বলছি, সময় বা স্থান বোঝাতে কি ব্যবহৃত হবে? সব সময় হবে হচ্ছে অধিকরণ কারক। এর থেকেও শর্টকাট আর কিন্তু কিছু নাই। এখন ভাই তুমি যদি এটা মনে না রাখতে পারো, পরীক্ষার হলে যে উত্তর করাটা তোমার জন্য কঠিন হয়ে যাবে। এবং পরীক্ষার জন্য কিন্তু অধিকরণ কারক অনেক বেশি গুরুত্বপূর্ণ। একেবারে শর্টকাট, পরীক্ষায় প্রশ্ন আসবে, এরকম একটা শব্দের নিচে দাগ দেওয়া থাকবে, দাগটা দেখে শুধু বুঝবা এটা দ্বারা সময় বা স্থান বোঝানো হয়েছে কিনা। যদি দেখো বোঝানো হয়েছে, ধুমধাম করে উত্তর করে আসবে অধিকরণ কারক। একটা কথা আমরা মনে রাখবো যে কোন প্রকার অধিকরণ কারকের সর্বদাই সপ্তম বিভক্তির ব্যবহার হয়। আমরা মনে রাখবো, একটু আগে আমরা দেখেছি অধিকরণ কারককে 3 ভাগে ভাগ করা যায়, কালাধিকরণ, আধারাধিকরণ এবং ভাবাধিকরণ। এবং আমরা মনে রাখবো এই ভাবাধিকরণ কারকে সবসময় কোন বিভক্তি যুক্ত হবে? সবসময় সপ্তম বিভক্তি যুক্ত হবে। আর যেহেতু সবসময় সপ্তম বিভক্তি যুক্ত হবে, এই জন্য একে বলা হয় ভাবে সপ্তমী। খুব স্মার্ট একটা প্রশ্ন। সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়? সবসময় মনে রাখবা, সম্বন্ধ পদে সবসময় র বা এর যুক্ত হবে। মতিনের ভাই বাড়ি যাবে, এই যে মতিনের সাথে র বা এর যুক্ত হয়ে তৈরি হয়ে গেছে সম্বন্ধ পদ, এবং সম্বন্ধ পদে সবসময় র বা এর বিভক্তি যুক্ত হয়। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, এত কিছু বোঝার দরকার নেই, একটু আগেই অপাদান কারকে বুঝিয়ে দিয়ে আসলাম। যা থেকে জাত, নির্গত, ভীত, গৃহীত বা বিশ্লিষ্ট হওয়া বোঝায়, সেটাই হচ্ছে অপাদান কারক। অপাদান কারকের ওই একটা শর্টকাট দিয়ে প্রত্যেকটা অপাদান কারক তুমি আনসার করে আসতে পারো, একবার সোজা কথা। জাস্ট যেখানে বাঘের ভয়, এই যে ভয়টা নিচে দাগ দেওয়া আছে, বা বাঘের ভয়, এই যে বাঘের ভয়, এটা নিচে দাগ দেওয়া আছে, এটা দেখে আমরা বুঝবো যে এটা হচ্ছে অপাদান কারক। কোনটি অপাদান কারকের সপ্তম বিভক্তি? আমরা বুঝতেই পারছি অপাদান কারকের সপ্তম বিভক্তি হচ্ছে বি নাম্বার, টাকায় টাকা হয়। এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? উৎপন্ন বোঝানো হচ্ছে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে দুধ থেকে দই হয়, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তিল থেকে তেল হয়, তাহলে যেটা দ্বারা উৎপন্ন বোঝাবে সেটাই হচ্ছে অপাদান কারক। শিশু খেলা করে বা শিশুটি খেলা করে, এখানে খেলা কোন কারকে কোন বিভক্তি? একেবারে শর্টকাট করে একটা কথা একটু আগে বলেছি, আর একবার বুঝিয়ে দিচ্ছি। ক্রিয়াপদের কাছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটাই হবে কি? সেটাই হবে কর্মকারক। আবার বলছি, ক্রিয়াপদের কাছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটাই হবে কর্মকারক। শিশু খেলা করে, একটুখানি, শিশু খেলা করে, করে কি করে? খেলা করে। এই যে করের কাছে প্রশ্ন করো, কি করে? এই যে উত্তর পেয়ে গিয়েছি। তো যেহেতু কি দ্বারা প্রশ্ন করেছি এবং কি দ্বারা প্রশ্ন করে আমি উত্তর পেয়ে গিয়েছি, দ্যাটস এই প্রশ্ন উত্তর হচ্ছে কর্মকারক। ক্লিয়ার? থ্যাংক ইউ। চেষ্টায় সব হয় কোন কারকে কোন বিভক্তি? খুবই স্মার্ট একটা প্রশ্ন। আমরা মনে রাখবো করণ কারকের ক্ষেত্রে এই 2-3টা উপকরণ শব্দটা সবসময় মনে রাখবো। আবার বলছি, করণ কারক যেখানে, উপকরণ সেখানে। উপকরণ বলতে কি বোঝায়? কোনো কিছু একটা আমি কাজ করছি বা যে কোনো কিছু একটা তৈরি করছি, এই তৈরি করি কি দিয়ে বা কাজটা করি কিভাবে? উপকরণ বা উপাদানের মাধ্যমে কাজটা করি। যেমন বলা হচ্ছে চেষ্টায় সব হয়, তাহলে সব যে হয় এটা কোন উপকরণে হয় বা কিভাবে হয়? চেষ্টার দ্বারা সবকিছু হয়। উপকরণ কারক, যেমন আমি বললাম যে কলম দিয়ে লিখি, তাহলে কোন উপকরণ দিয়ে লিখি? কলম দিয়ে লিখি। শিকারী বিড়াল গোপে চেনা যায়, তাহলে এই যে গোফে,
তাহলে এটা একটা বিড়াল দেখে আমি কি করে চিনবো? যে তার গোঁফ দেখে চেনা যাবে যে আসলে এটা শিকারী কিনা। তাহলে তার ওই উপকরণ বা উপাদানে এটা দেখা যাচ্ছে, চেনা যাচ্ছে, বোঝা যাচ্ছে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে করণ কারক। সো শর্টকাটে মনে রাখবা ভাইয়েরা, করণ শব্দের অর্থ হচ্ছে যন্ত্র, উপকরণ বা সহায়ক। এক কথায় জাস্ট একটা বাক্য দিবে, বাক্যের ক্রিয়াপদের কাছে প্রশ্ন করবা, যদি উপকরণ বা সহায়ক কোনো কিছু বোঝায় মনে রাখবা এটা হচ্ছে করণ কারক। জগতে কীর্তিমান হও সাধনায়, এখানে সাধনায় কি একটু নিজের কাছে নিজে প্রশ্ন করো তো। জগতে তুমি যে কীর্তিমান হবা কোন প্রক্রিয়ায়, কোন উপাদানে হবা? সাধনা নামক একটা বিষয় আছে, সেই উপাদানের মাধ্যমেই, সেই উপকরণের মাধ্যমেই তুমি হচ্ছে জগতে কীর্তিমান হবা। সো এই প্রশ্নের উত্তর হচ্ছে করণ কারক। মেঘে বৃষ্টি হয়, এখানে এটি কোন কারক? এটি অধিকরণ কারক। এখন ছোট্ট করে এই প্রশ্নে একটু ভুল আছে, এই প্রশ্নে দাগ দিতে হবে এই মেঘে কোথায়, কোন স্থানে। মেঘ নামক একটা স্থান বা মেঘ নামক কোনো একটা বস্তুর মধ্যে এমন কিছু আছে যেখান থেকে টুকটুক করে বৃষ্টি পড়ে। তাহলে ওই মেঘ দ্বারা কি স্থান বা কাল বা এরকম কিছু বোঝানো হচ্ছে? কাল বোঝানো হচ্ছে না, মূলত মেঘ দ্বারা এখানে স্থানকে নির্দেশ করা হচ্ছে। তো যেহেতু এখানে মেঘে এই শব্দের নিচে দাগ, এই জন্য এই প্রশ্নের উত্তর হচ্ছে মূলত অধিকরণ কারক। টানে এক আঁকো বক, এই বাক্যে টানে কোন কারকে কোন বিভক্তি? আমরা মনে রাখবো এটা করণে সপ্তমী। কেন করণে? টানে এক আঁকো বক বাক্যে টানে কোন তুমি যে একটা বক আঁকাবে, এই বকটা আঁকাবে কিভাবে? এক টান দিয়ে একটা বক আঁকো, দেখবো অনেকেই পারে এটা। জাস্ট কিভাবে কি করে জানি না, একটা টান দেয়, একটা টান দিয়ে বক আঁকিয়ে ফেলে। তাহলে এই যে তুমি একটা টান দিচ্ছ, এই টানটা কি তুমি একটা উপাদান বা উপকরণ বা কোনো একটা সহায়ক কোনো কিছুর মাধ্যমে কোনো কিছু একটা আঁকাচ্ছ। দ্যাটস ওয়াই এটা হচ্ছে করণ কারক। এবং দেখো আরেকটা শর্টকাট তোমাদের দিয়ে দিচ্ছি, ক্রিয়াপদের কাছে তুমি কিসের দ্বারা বা কি উপায়ে, ক্রিয়াপদের কাছে কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলে আমরা সবসময় মনে রাখবো যে উত্তর পাওয়া যাবে সেটাই হবে হচ্ছে মূলত করণ কারক। আমাদের একটি গল্প বলুন, এই বাক্যে আমাদের কোন কারকে কোন বিভক্তি? আমরা সবাই জানি এখানে আমাদের হচ্ছে কর্মে ষষ্ঠী। কেন ষষ্ঠী? এই যে র বা এর, এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এখানে বিষাদে কোন কারকে কোন বিভক্তি? আমরা মনে রাখবো এখানে বিষাদে হচ্ছে করণে সপ্তমী। কেন করণে সপ্তমী? এই যে সপ্তমী বিভক্তির সিগন্যাল হচ্ছে এগুলো, এটা তো বুঝলাম। আর এই বিষাদ দ্বারা এখানে হচ্ছে কোন উপায়ে বা কিসের দ্বারা, উপায় বোঝানো হচ্ছে বা কোনো কিছুর দ্বারা বোঝানো হচ্ছে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে মূলত কি, এটা হচ্ছে মূলত করণ কারক। একটা জিনিস একটু লক্ষ্য করে দেখো, আমরা কারক বিভক্তি নিয়ে এতক্ষণ কথা বলছি কিন্তু ঘুরে ফিরে কিন্তু দেখো একই ধরনের কথা আসছে। তো আমি যেটা বলি সেটা হচ্ছে যে তুমি যদি কোনোভাবে একবার এটা বুঝতে পারো তাহলে যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে। যেমন দেখো প্রশ্ন এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ফুলে ফুলে ঘর ভরেছে, নিম্নরেখ অংশটি কোন কারকে কোন বিভক্তি? তাহলে ঘর ভরেছে কিসে কিসে ভরেছে, কোন কারণে ভরেছে, কিসের জন্য ভরেছে? এই যে ঘর যে ভরেছে কোন উপকরণে ভরেছে? ফুলে ফুলে নামক বা ফুল উপকরণে ভরেছে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে করণ কারক। এবার তুমি ক্রিয়াপদের কাছে প্রশ্ন করো, ঘরটা ভরেছে কিসের দ্বারা ভরেছে বা কি উপায়ে ভরেছে, দেখো অ্যান্সার পেয়ে যাবে। তো এটা দ্বারা আমি কি বললাম, জাস্ট একবার বুঝলেই সব বোঝা যায়, বারবার বোঝা লাগে না। কুলে একা বসে আছি নাহি ভরসা, এখানে কুল বলতে কোন কারককে বোঝানো হচ্ছে? কুল বলতে অবশ্যই অধিকরণ কারক, কেননা এই কুল কি, কুল হচ্ছে একটা স্থান, যেহেতু এটা একটা স্থান সেহেতু এটা হচ্ছে একটা অধিকরণ কারক।
গুরুজনে কর নতি, এখানে গুরুজনে কোন কারকে কোন বিভক্তি? আমরা মনে রাখবো এটা হচ্ছে কর্ম কারকে সপ্তমী বিভক্তি। কেননা ক্রিয়ার কাছে কাকে বা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্মকার। করনতি, কার কাছে নত করো, কাকে নত করো, কায়ের কাছে, দুঃখিত, কাকে তুমি নত হবে? অবশ্যই তুমি গুরুজনের কাছে নত হবে। সুতরাং এখানে এটি কর্মকারক। এই যে একটু আগে বলছিলাম যে শিকারী বিড়াল গোফে চেনা যায়, এখানে গোফ একটু আগে বলতে না বলতে দেখো প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছে। আমি যে শিকারী বিড়াল চিনবো তার কোন উপকরণ দেখে চিনবো বা কিসের দ্বারা চিনবো? গোফ দেখে চিনবো। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে করণের সপ্তম। এটা পারবা। যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ, এখানে ভয় শব্দটি কিসের কারক? বারবার একই কথা বলছে, যা দ্বারা বিচ্যুত গৃহীত জাত আরম্ভ বিরত দূরীভূত ভয় ভীত হওয়া ইত্যাদি বোঝানো হয়, সব হচ্ছে অপাদান কারক। মনে থাকবে। সকাল 9টায় পরীক্ষা শুরু হবে, এই বাক্যে সকাল 9টায় কি? বারবার একটি কথা বলছি, সময় বা স্থান। এখানে সময় বোঝানো হচ্ছে, আর যেহেতু সময় বোঝানো হচ্ছে সেহেতু এটা অধিকরণ কারক। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, এই বাক্যে আমারে কোন কারক? সব সময় মনে রাখবা ক্রিয়াপদের কাছে শর্টকাটে লিখে রাখো, ক্রিয়াপদের কাছে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হবে হচ্ছে কর্তৃকারক। দুঃখিত, এই প্রশ্নের এই ব্যাখ্যাটা না, আসলে এটা অন্য আরেকটা প্রশ্ন। আমি প্রশ্নটা ভেবেছি হয়তো অন্য প্রশ্ন। শর্টকাটে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কর্মকারক বলে। ত্রাণ করিবে, কাকে ত্রাণ করিবে? আমাকে। তাহলে ক্রিয়াপদের কাছে কাকে বা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কি? কর্মকারক। আবার বলছি, ক্রিয়াপদের কাছে কাকে বা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় কর্মকারক। সারা রাত বৃষ্টি হচ্ছে, এটা দ্বারা সময় বোঝানো হচ্ছে, দ্যাটস এটা অধিকরণ কারক। শুক্রবার স্কুল ছুটি, এখানে শুক্রবার একটা নির্দিষ্ট সময়কে বোঝানো হচ্ছে, সেই জন্য এটা হচ্ছে অধিকরণ কারক। অপাদান কারক কোনটি? স্পষ্ট বোঝা যাচ্ছে খেজুরের রসে গুড় হয়, এটা দ্বারা উৎপন্ন কিছু বোঝানো হচ্ছে, আর উৎপন্ন বোঝাতেই অপাদান কারক। এটা আমরা একটু আগে অ্যান্সার করেছি। ওকে, তো দেখো ভাইয়া, আমরা দেখতে দেখতে কিন্তু কারক বিভক্তির নামক এই যে একটা তথাকথিত কঠিন একটা চ্যাপ্টার আমরা শেষ করলাম। এবার তুমি একটু নিজের কাছে নিজে প্রশ্ন করো তো, এটা কি খুব কঠিন চ্যাপ্টার? আমার কাছে কিন্তু ভাই কখনো এটা এত কঠিন লাগে না। কেন কঠিন লাগে না? কেননা খুব শর্টকাট। ক্রিয়াপদের কাছে প্রশ্ন করব, একটা একটা করে একটা একটা করে কারক বের করব, আর একটা একটা করে কারক বের করলাম, আর সেই সাথে বিভক্তিটার সমন্বয় করলাম, তাহলে ওইটা ওই কারকে এই বিভক্তি। আমি আবারও শেষবারের মতো বলছি, ক্রিয়াপদের কাছে কে বা কারা দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবো সেটা হবে কর্তৃকারক। ক্রিয়াপদের কাছে কাকে বা কি দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবো সেটা হবে কর্মকারক। ক্রিয়াপদের কাছে কিসের দ্বারা বা কি উপায় দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবো সেটা হবে করণকারক। অপাদান কারক কি? অপাদান কারক জাস্ট ক্রিয়াপদ দেখবো, বাক্যটা দেখবো, বাক্যে যদি কোনো কিছু জাত মানে উৎপন্ন, বিচ্যুত, আরম্ভ, দূরীভূত, ভয় ইত্যাদি বোঝায় সেটা হচ্ছে অপাদান কারক। আর অধিকরণ কারক তো একেবারে সহজ, জাস্ট স্থান, কাল, সময় এইসবই বোঝাবে। তো এর থেকে সহজ আর কিছু আছে বলে আমার মনে হয় না। জাস্ট তোমরা ক্লাস করেছো, এখন প্রিভিয়াস কিছু কোশ্চেন এবং স্মার্ট কিছু কোশ্চেন তোমরা দেখলে, এখন একটু নিজে প্র্যাকটিস করো, আশা করছি তোমার সকল সমস্যা দূরীভূত হয়ে যাবে। তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অসংখ্য ধন্যবাদ।